হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ইউনিট 2 কভার করে আমরা আপাতত ইউনিট 5-এ চলে এসেছি। আমরা কিছুদিন আগে ডাইজেস্টিভ সিস্টেমের কিছু ভিডিও আপলোড করেছিলাম, মানে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা কভার করেছিলাম। তো প্রচুর মেসেজ এসেছিলো যে হিউম্যান ফিজিওলজি পড়ানোর জন্য আর কি। আমরা বলেছিলাম যে ইউনিট 3 অলরেডি পড়ানো আছে, ইউনিট 2 কভার করে তারপরে ইউনিট 5 এসে আবার ফিজিওলজি শুরু হবে। তো আজকের ভিডিও থেকে আবারও হিউম্যান ফিজিওলজি শুরু হলো এবং পরপর সমস্ত ভিডিওগুলোই কিন্তু হিউম্যান ফিজিওলজির উপর থাকবে যতদিন না পর্যন্ত হিউম্যান ফিজিওলজির পোর্শনটা শেষ হচ্ছে, পরপর থাকবে। তারপরে আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে আসবো। তো প্রথমেই তোমরা যারা বাইরের থাম্বনেল দেখেছো এবং ঢুকেছো, তো সেখানে রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে, এমনই বলা আছে। তো দেখো, রেসপিরেটরি সিস্টেম তো আমরা শুরু করব, কিন্তু তার আগে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট তো লাগেই। হ্যাঁ, তো ইন্ট্রোডাক্টরি পার্টটার জন্য আলাদা কোনো ভিডিও বানাইনি। এই ভিডিওরই প্রথম দিকের পার্টটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে রেখেছি। তারপরে আমরা অবশ্যই মানুষের ক্ষেত্রে, যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজি পড়ছি, আমরা মানুষের ক্ষেত্রে তার রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা শুরু করব। দেখো, চ্যাপ্টার যে নাম সেটা হলো ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। প্রথমে মানেটা বুঝতে হবে যে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন মানেটা কি। ব্রিদিং মানে হলো অ্যাকচুয়ালি এই যে শ্বাস প্রশ্বাস আমরা যেটা নিচ্ছি এবং যেটা ছাড়ছি, এই যে প্রসেসটা সেটা ব্রিদিংয়ের মধ্যে রয়েছে। তার মানে আমরা নাকের সাহায্যে আমরা বাতাসের যে একদম নর্মাল যে এয়ার রয়েছে সেটাকে আমরা ইনহেল করি, ঠিক আছে। আমাদের মধ্যে অনেকের একটু ভুলভ্রান্তি থাকে, যদিও 11-এ হয়তো নেই তোমাদের, সেটা হলো কোনটা বাংলাতে কোনটা নিঃশ্বাস আর কোনটা প্রশ্বাস আমরা অনেক গুলিয়ে ফেলি। আমরা অনেকে ভাবি যেটা নিচ্ছি সেটা নিঃশ্বাস, যেটা ছাড়ছি সেটা প্রশ্বাস। তো একদমই নয়, ব্যাপারটা ঠিক উল্টোটা। যেটা আমরা নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি প্রশ্বাস, আর যেটা ছাড়ছি সেটা নিঃশ্বাস। কারণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে এরকমই কথা বলা হয় মৃত্যুর সময়। তার মানে শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করলেন, গ্রহণ করলেন বলে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ঠিক আছে। তার মানে তো ওখানেই রয়ে গেছে। হ্যাঁ, যে নিঃশ্বাস মানে হলো যেটাকে আমরা এক্সপাইরেশন বলছি। হ্যাঁ, আর এখানে ইন্সপাইরেশন মানে হলো যেটাকে আমরা ইনহেল করছি, যেটাকে আমরা নিচ্ছি, যা বাংলায় যেটাকে আমরা বলছি প্রশ্বাস। তো এটা প্রথমে একদম প্রাইমারি বিষয়, এই সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আইডিয়া থাকছে। আমরা এই চ্যাপ্টারতে ব্রিদিং নিয়েও আলোচনা করব, কিন্তু সেটা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা টোটালটা পড়ার পর তারপরে আমরা ব্রিদিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব বা মেকানিজম অফ ব্রিদিং নিয়ে আলোচনা করব। প্রথমেই এই জায়গাগুলো তেমন কিছু আলোচনা করার নেই। রেসপিরেশন, দেখো রেসপিরেশন বলতে দু ধরনের রেসপিরেশনকে প্রথমেই বুঝতে হবে। সেটা কি? সেটা হলো রেসপিরেশন মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, যেটা আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে পড়বো, সেটা হলো যে আমরা যে সমস্ত খাদ্যবস্তু গ্রহণ করলাম সেই সমস্ত খাদ্যবস্তু আমাদের পরিপাকনালীতে পাচিত হওয়ার পর, শোষিত হওয়ার পর আলটিমেটলি ব্লাডে যাচ্ছে, আর ব্লাড তারপর কোষে কোষে পৌঁছে দিচ্ছে। কোষে যাওয়ার পর যে ধরনের মেটাবলিক রিয়াকশানের মাধ্যমে সেখান থেকে এটিপি জেনারেট করে সেটাকে বলা হয় রেসপিরেশন। রেসপিরেশনের বাংলা হলো শ্বসন, আর শ্বসন মানে হলো শক্তি উৎপাদনের প্রক্রিয়া, যেখানে এনার্জি জেনারেট করে। ওকে, কিন্তু এখানে আমরা একটু আলাদা করে মানেটা বোঝার চেষ্টা করব। সেটা কি, যে এই যে রেসপিরেশন প্রসিডিওর সেটা ইন্টারনাল আর এক্সটার্নাল হতে পারে। যদিও সেটা অ্যারোবিকের ক্ষেত্রে বলা আছে, যদি ওভারঅল আমরা একবার শুনে নেব। অ্যাকচুয়ালি আমরা যে ব্রিদিং প্রসিডিওরটা মেনটেন করছি, মানে আমরা যে শ্বাস নিচ্ছি বা ছাড়ছি, এটাকেও কিন্তু রেসপিরেশনের মধ্যে ধরা হয় এবং সেটাকে এক্সটার্নাল রেসপিরেশন বলা হয়। আর ইন্টারনাল রেসপিরেশন মানে হলো যেখানে এটিপি জেনারেট করে, সেটাকে বলা হয় ইন্টারনাল। একটু বুঝে নেবে ব্যাপারটা, মানে এটা সিম্পল ব্যাপার আর কি। মানে এটাকেও আমরা যেটা ব্রিদিং বলছি না, সেটাকে অ্যাকচুয়ালি এক্সটার্নাল রেসপিরেশনও বলা যায়। আর আমরা অরিজিনাল রেসপিরেশন বলতে যেটা পড়বো, বা এখন না পড়লেও আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে পড়বো, সেই রেসপিরেশনের মানে হবে পুরোটাই এটার উপর বেস করে, মানে এটিপি কীভাবে জেনারেট করছে, ঠিক আছে। সেলের মধ্যে এই ঘটনাটা দেখো বাইরে হচ্ছে, আমাদের যে শ্বাসতন্ত্র রয়েছে তার বাইরের দিকে যে নাকের সাহায্যে বা এই যে পরপর যে অংশগুলো আমরা আলোচনা করব সেগুলোর সাহায্যে যে গ্রহণ করছে বা বর্জন করছে, যেটাই হোক না কেন, বায়ু, তো সেটা হলো এক্সটার্নাল। হ্যাঁ, যেখানে সেলের কোনো ব্যাপার নেই। আর এখানে হলো সেলের মধ্যে ইন্টারনাল মানে হলো যেটা উইদিন দ্য সেল হচ্ছে, আর সেটা অবশ্যই এটিপি জেনারেশন ছাড়া অন্য কিছু নয়। তার মানে এই দুটোকেই কিন্তু একসঙ্গে রেসপিরেশন বলা হয়, এবং এটা আমরা অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রেই মেজরলি ফলো করি। মানে আমরা যারা বাতাসের মধ্যে উপস্থিত যে ফ্রি অক্সিজেন, হ্যাঁ, সেই ফ্রি অক্সিজেন এর মাধ্যমে আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়া এনার্জি জেনারেশন প্রক্রিয়াতে যায়, সেটাকেই আমরা অ্যারোবিক রেসপিরেশন বলি। মানে যেখানে
ফ্রি অক্সিজেন উপস্থিত আছে। অক্সিজেন উপস্থিত আছে বলবো না, ফ্রি অক্সিজেন উপস্থিত আছে। হ্যাঁ, মানে বায়ুর মধ্যে যে মুক্ত অক্সিজেন, সেই মুক্ত অক্সিজেনের উপস্থিত থাকলে তাকে আমরা অ্যারোবিক বলবো। অ্যানঅ্যারোবিক, অ্যারোবিক, এ মানে সব জায়গাতেই অ্যাবসেন্ট। হ্যাঁ, এখানে অ্যান মানেও অ্যাবসেন্ট। তো অ্যানারোবিক মানে হলো অ্যাকচুয়ালি যেখানে মুক্ত অক্সিজেন অনুপস্থিত আছে। অক্সিজেন অনুপস্থিত নেই, মুক্ত অক্সিজেন, ফ্রি অক্সিজেন নেই। হ্যাঁ, এখানে হলো নো ফ্রি অক্সিজেন। অক্সিজেন থাকতেই পারে অন্য কোনো যৌগের মাধ্যমে, অন্য কোনো কম্পাউন্ডে অক্সিজেন, SO2 হতেই পারে, তো সেখানে অক্সিজেন আছে, কিন্তু O2 ফরম্যাটে নেই, কিন্তু SO2 রয়েছে। ওকে, তার মানে মুক্ত অক্সিজেন না থাকলে যদি অন্য কোনো ফরম্যাটে অক্সিজেন থাকে, সেখান থেকে যদি অক্সিজেন নিয়ে যদি রেসপিরেশন প্রক্রিয়া চালায়, এনার্জি জেনারেশনের প্রক্রিয়া চালায়, তখন তাকে আমরা অ্যানারোবিক বা অবায়ুজীবী শ্বসন বলা হয়। যাই হোক, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব যখন আমরা প্ল্যান্ট ফিজিওলজি পড়াবো। আর ফার্মেন্টেশন যেখানে নো অক্সিজেন, না ফ্রি না কোনো কম্পাউন্ড, কোনো রকম কোনো অক্সিজেন, এখানে ফ্রি অক্সিজেন লাগছে, এখানে কম্পাউন্ড অক্সিজেন লাগছে, আর ওখানে কোনো অক্সিজেনই লাগছে না। ওকে, আর ফার্মেন্টেশনের ক্ষেত্রেও আমরা দু রকমের ফার্মেন্টেশনের কথা পরে পড়বো, একটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন আর একটা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ফার্মেন্টেশন রয়েছে। তার মানে একটার ক্ষেত্রে ফার্মেন্টেশনের ক্ষেত্রে বা সন্ধান বলা হয় ফার্মেন্টেশনকে, একটা ফার্মেন্টেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে, যেটা আমরা কোরি সাইকেল পড়ার সময় দেখেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে। আর একটা ফার্মেন্টেশন রয়েছে যেখানে অ্যালকোহল প্রডিউস হয়। আমাদের যত রকমের অ্যালকোহল প্রোডাকশন হয় সবই এই ধরনের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে চালিয়ে, যেটা ওই ইস্ট বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা চালাই। আর যখন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন চলছে, তখন কিন্তু সেটা আমাদের যে মাসেল রয়েছে, সেই মাসেলের মধ্যে যখন ফ্রি অক্সিজেন অনুপস্থিত রয়েছে, যখন অক্সিজেনই নেই, তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজে ভাঙার সময় তারা গ্লুকোজে না ভাঙতে পেরে মাঝপথে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে দেয়। আর সেটাই আমরা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে পড়বো পরবর্তীকালে। আর কি পড়তে হবে? আর আমাদের যেটা পড়তে হবে রেসপিরেটরি অর্গান। দেখো, আমরা এখানে হিউম্যান ফিজিওলজি পড়ছি, সুতরাং বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান পড়া কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য নয়। তবুও আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে তাদের রেসপিরেটরি অর্গানের নাম দেওয়া আছে। কারোর ক্ষেত্রে স্কিন রয়েছে, কারোর ক্ষেত্রে গিল রয়েছে, কারোর বুক গিল রয়েছে, কারোর বুক লাং রয়েছে, কারোর লাংস রয়েছে। ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটা বইভাবে আমাকে ধরে ধরে আলোচনা করার কিছু নেই, কিন্তু এক্সাম্পল ভীষণই ইম্পর্ট্যান্ট। কোথায় বুক লাংস, কোথায় বুক গিল, এই যে জায়গা, এই সমস্ত জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং তোমরা প্রত্যেকে নিজের নিজের বই থেকে সব বই পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই এই কার রেসপিরেটরি অর্গান কি, কার ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান কি, এই যে কার কি অর্গান, সেগুলোর নাম কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট থাকে, কম্পিটিটিভ এক্সামে তো থাকেই থাকে। তো এইগুলো আমাদের এখানে পড়ার খুব একটা বিষয়বস্তু নয়। আমাদের রেসপিরেটরি অর্গান বলতে, যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের দুটো লাংস রয়েছে বা ফুসফুস রয়েছে, যেটা আমাদের মেন রেসপিরেটরি অর্গান হিসেবে রয়েছে, এবং সেটাকে নিয়ে আলোচনা করাই কিন্তু আমাদের এখানকার প্রধান উদ্দেশ্য। তো দেখো, এরপর আমরা রেসপিরেটরি অর্গান নিয়ে ঢুকে যাব। মানুষের রেসপিরেটরি অর্গানের গঠন কীরকম বা কী কী নিয়ে তৈরি হয়েছে, সে সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব, এবং সেক্ষেত্রে দেখো, আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, তখনও কিন্তু কিছু পোর্শন কিন্তু এখান থেকে পড়ানো হয়েছিল। যেহেতু আমরা কিছুটা পোর্শন অবশ্যই একই থাকে, সেই জন্য। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের প্রথমেই যদি আমরা একটু ভাগ করে নিই যে কী কী অংশ রয়েছে, সেখানে প্রথমেই আমরা পাবো রেসপিরেটরি ট্র্যাক্ট এবং রেসপিরেটরি অর্গান। দেখো, আমরা তো মেনলি রেসপিরেটরি সিস্টেম পড়ছি, আর রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের শ্বসনের সঙ্গে বা রেসপিরেশনের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে যারা, যে সমস্ত, দেখো লাংস তো প্রধান রেসপিরেটরি অর্গান আমাদের, হ্যাঁ, কিন্তু একা লাংস তো সব কাজটা পারবে না। লাংসের সঙ্গে যারা অ্যাসোসিয়েট রয়েছে আর কি, মানে অ্যাসোসিয়েশনে একসঙ্গে রয়েছে, তাদেরকে আমরা রেসপিরেটরি সিস্টেম বলা হয়। আর সেক্ষেত্রে রেসপিরেটরি অর্গান হিসেবে আমাদের তো লাংস রয়েছে বা ফুসফুস রয়েছে, দুটো ফুসফুস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই রেসপিরেশনের ক্ষেত্রে হেল্প করছে, তারা কিন্তু রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে রয়েছে, মেনলি নালীপথটা। ট্র্যাক মানে এমনিতেই নালীপথ, তো নালীপথটা রয়েছে। দেখো, আমাদের ক্ষেত্রে আমরা যদি ভার্টিব্রাল কলাম পড়ি, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথমে সার্ভাইকাল হয়, তারপরে থোরাসিক হয়। মানে আমাদের এই যে ভার্টিব্রাল ডিস্কগুলো আছে, আমরা যদি পরপর গুনি, তাহলে প্রথম 7টা সার্ভাইকাল হয়, এবং তারপরে পরপর 12টা থোরাসিক, হ্যাঁ, থোরাসিক ভার্টিব্রাল ডিস্ক হয়। আমরা এখনও পড়িনি, যখন মুভমেন্ট লোকোমোশন পড়বো তখন আমরা পড়বো। তো ওখানে T1, T2, T3 থেকে T12 পর্যন্ত কাউন্ট করা হয়। ওকে,
যে থোরাসিক ডিস্কগুলো থেকে, এই পিছন দিকে রয়েছে আর কি, থোরাসিক ডিস্কগুলো থেকে দুদিকে দুটো করে এসে আমাদের স্টারনামে এসে, এই যে মাঝের যে চ্যাপ্টার হাড়টা রয়েছে বুকের মাঝে, এটাকে স্টারনাম বলা হয়, এই স্টারনামে এসে যুক্ত হয়েছে। সবাই হয়নি, কেউ কেউ ফ্লোটিং রিবস হিসাবে রয়ে গেছে শেষের দুটো, আমরা সেসব নিয়ে আলোচনা করব, সেটা আমাদের এখন বিষয়বস্তু নয়। তার মানে আমাদের এই যে বুকের খাঁচা আর কি, মানে থোরাসিক কেজ যেটা তৈরি হয়েছে, সেখানে রয়েছে আমাদের এই যে থোরাসিক রিব যেগুলো, মানে আমরা পঞ্জরাস্থি বলি আর কি, সেই রিবগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে রয়েছে। তার মানে পিছন দিক থেকে যদি বলি আমরা, আমাদের ভার্টিব্রাল ডিস্কগুলো থেকে বেরিয়ে এসে দুদিক থেকে এসে আমাদের এই সামনের দিকের পোর্শনে এই যে স্টারনাম রয়েছে, সেই স্টারনামে এসে যুক্ত হয়েছে। ওকে, এইভাবে বুকের খাঁচাটা তৈরি হয়েছে, একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারগুলো। তো এই যে থোরাসিক কেজ তৈরি হয়েছে, এই থোরাসিক কেজের মধ্যে আমাদের দুটো ইম্পর্ট্যান্ট অর্গ্যান, হার্ট এবং লাংস, দুটোকে ভরে রেখেছে আগে বলতে পারি, বা রেখে দিয়েছে। যেহেতু এই দুটো অর্গ্যানই কিন্তু সফিস্টিকেটেড মানে এই অর্থে যে এরা এতটুকু চাপ সহ্য করার ক্ষমতা রাখে না, সেই হিসাবে। তো আমরা হার্ট নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, এখন আমাদের আমরা লাংসে আলোচনা করব। তবে আমাদের এই যে মানে থোরাসিক কেজ বা বুকের খাঁচার মধ্যে রয়েছে লাংস, কিন্তু ওই লাংস পর্যন্ত যে নালীপথ পৌঁছে গেছে, সেগুলো কি আমরা এই রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে পড়বো। যদি প্রথম থেকে বলি তাহলে নস্ট্রিল রয়েছে, সেটা এক্সটার্নাল ইন্টারনাল দুভাগে ভাগ করা যায়। মানে একদম বাইরের দিকে যে নাকের যে ছিদ্রপথ রয়েছে তাদের কথা বলা হচ্ছে। যেমন এখানে এর থেকে ভালো আমি আঁকতে পারবো না মুখ আর নাক, ঠিক আছে। তো এখানে দুটো নস্ট্রিল রয়েছে, একদমই এটা গোটাটা না, এই অংশ দুটো, শুধুমাত্র যে ছিদ্রপথ রয়েছে সেই ছিদ্রপথ দুটোকে বলা হচ্ছে এখানে। একদম পুরোটা নিয়ে নোজই হবে, এখান থেকে এই পর্যন্ত সব নিয়ে কিন্তু না কি হবে, প্রথম থেকে এখানে শুরু হলো, এক্সটার্নাল যেমন রয়েছে সঙ্গে রয়েছে ইন্টারনাল, যেখানে ভিতরে গিয়ে ওপেন হয়েছে, এখানে একটা দেখানো হয়েছে আর একটা দেখানো হয়নি, যেহেতু 2D ভিউ দেখানো হচ্ছে। ওকে, এরপর নাকের ক্ষেত্রে যেহেতু দুটো প্যাসেজ রয়েছে, ন্যাজাল প্যাসেজ, এখান থেকে কন্টিনিউ যেটা চলছে সেটাকে ন্যাজাল প্যাসেজ বলা হয়। তো মাঝখানে রয়েছে ন্যাজাল সেপ্টাম, মানে যে ন্যাজাল সেপ্টামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে কার্টিলেজ দিয়ে তৈরি, এবং সেই কার্টিলেজ যেখানে ব্লাড ভেসেল আছে, আমরা কার্টিলেজ পড়ার সময় বলেছিলাম এই ন্যাজাল ভেসেল, ন্যাজাল সেপ্টাম, যেখানে কিন্তু কার্টিলেজের মধ্যে ব্লাড সিস্টেম রয়েছে, ভাস্কুলার সিস্টেম রয়েছে। আমরা ওখানে বলে দিয়েছিলাম যে জেনারেলি কার্টিলেজের ক্ষেত্রে ভাস্কুলেশন থাকে না, মানে রক্তবাহ থাকে না, কিন্তু ন্যাজাল সেপ্টামের মধ্যে রক্তবাহ রয়েছে, এটা বিশেষত্ব, এখানে কোশ্চেনও থাকে। ওকে, তার মানে মাঝের যে প্যাসেজটা, যে পর্দাটা বলতে পারো, যেটাকে দুটোকে আলাদা করে দিচ্ছে, সেটাকে ন্যাজাল সেপ্টাম বলা হয়। এরপর তিনটে পার্ট রয়েছে নাকের ক্ষেত্রে, মানে এই যে টোটাল ন্যাজাল প্যাসেজ, সেখানে তিনটে পার্ট রয়েছে। প্রথম দিকের পার্ট যেটা, দুটো মিলিয়েই বলছি, প্রথম দিকের যে পার্ট, সেই পার্ট দুটোকে বলা হয় ভেস্টিবিউলার রিজিয়ন। যেহেতু মুখের ক্ষেত্রে একটু ভেবে দেখো, আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, সেখানে তো আমরা ডাইজেস্টিভ ট্র্যাক পড়েছিলাম প্রথমেই, নালীপথ, আর সেখানে মুখের ভিতরের অংশটাকে আমরা ভেস্টিবিউল বলেছিলাম, মুখগহ্বর, যাকে আমরা ভেস্টিবিউল বলেছিলাম। তাহলে সেই মুখগহ্বরের সঙ্গে, মানে মুখের সঙ্গে যে নাকের যে রিজিয়নটা অ্যাসোসিয়েট রয়েছে আর কি, ঠিক উপরে রয়েছে, সেই জন্য এই রিজিয়নের নাম হয়েছে ভেস্টিবিউলার রিজিয়ন। তার পরবর্তী অংশ, এই অংশে কি বিশেষত্ব রয়েছে? এই অংশে রয়েছে প্রচুর পরিমাণে সিবেসিয়াস গ্ল্যান্ড, যেখান থেকে সিবাম সিক্রেশন হয়। আমরা জানি আমাদের স্কিনের মধ্যে দু রকমের গ্ল্যান্ড আছে, একটা হলো অবশ্যই তোমার সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি, যেখান থেকে ঘাম নিঃসরিত হয়, আর একটা রয়েছে সিবেসিয়াস গ্ল্যান্ড, এখান থেকে সিবাম সিক্রেশন হয়। সেই সিবেসিয়াস গ্ল্যান্ড কিন্তু এর প্রথম রিজিয়নে রয়েছে, যেটাকে ভেস্টিবুলার রিজিয়ন বলা হচ্ছে। এরপর রয়েছে রেসপিরেটরি রিজিয়ন, পরের অংশটা, পরের পার্টটা, এটা দুটো মিলি, পরের পার্টটাকে বলা হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন, যেখানে রয়েছে মিউকয়েড সেল, মানে মিউকাস সিক্রেশন হয়, হিউজ রেটে মিউকাস সিক্রেশন হয়, এবং প্রচুর হেয়ার রয়েছে দুটো জায়গায় মিলিয়েই। আর যার কাজ হলো বাইরে থেকে যে ইনহেল করছি, যেটা আমরা ইনহেল করছি যে বায়ুটা, তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো থাকতে পারে, প্রচুর পরিমাণে জাম্পস থাকতে পারে, প্রচুর ম্যাটেরিয়াল থাকতে পারে আর কি, যারা মানে তারা যাতে খুব সহজে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে ঢুকে না পড়ে বা রেসপিরেটরি সিস্টেমে ঢুকে না পড়ে, সেই জন্য প্রথম থেকেই এই সমস্ত সিস্টেম চালু হয়ে গেছে। মানে এই অংশ থেকে প্রচুর পরিমাণে এই যে সাইডে যে সেলের ওয়াল রয়েছে, আমরা সিউডোস্ট্রাটেড এপিথেলিয়াম পড়েছিলাম, সেই সেল এখানে রয়েছে, এবং যেখান থেকে হিউজ রেটে মিউকাস সিক্রেশন হয়, আর যে মিউকাসগুলো এখানে যে ডাস্ট পার্টিকেলগুলো ঢুকছে, সেগুলোকে ক্যাচ করে নেয় আর কি, প্রবেশ করতে দেবে না,
তো এটা এখানকার একটা বড় মেকানিজম। আমাদের অনেকের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়, সেটা হলো যখন ঠান্ডা লাগে, সর্দি হয় আর কি, তখন নাক দুটো বন্ধ হয়ে যায়, আর তখন আমরা মুখ দিয়ে ইনহেল করি। হ্যাঁ, মুখ দিয়ে ইনহেল করা, নাক দিয়ে ইনহেল করা মোটামুটি ব্যাপার একই, কারণ দুটোরই প্যাসেজ আলটিমেটলি এখানে মিশছে। এটা যদি নাক দিয়ে হয় সেখানেও এখানে এসে মিশছে, আর এখানে এসে মিশলেও এখানে ফ্যারিংস রিজনই মিশছে, গলবিল বলতাম আমরা, ফ্যারিংস রিজনে মিশছে। তো বিষয় একই, পার্থক্য হলো এটাই যে মুখ দিয়ে যদি নিই তাহলে ধুলোবালি, ময়লা, রোগ জীবাণু কিছুই আটকাতে পারলাম না, সব নির্ভাবনায় নিঃসন্দেহে ভেতরে ঢুকে গেল। আর যদি নাক দিয়ে নিই তাহলে সব ফিল্টার হবে, মোটামুটি চেষ্টা করবে সব কিছুই ফিল্টার করা। এটাই মুখ দিয়ে আর নাক দিয়ে শ্বাস নেওয়ার পার্থক্য, অন্য কিছু না। মানে ঠান্ডা লাগলে সেখানে রোগ জীবাণু ঢুকে পড়া বা ধুলোবালি, ময়লা ঢুকে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই জন্য নাকের পাশাপাশি মুখটাকেও চাপা দেওয়া হয়, কিছু তো একটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের, যাই হোক, সেই ব্যাপারগুলো একটু জেনে রাখতে হবে। নেক্সট রিজন হিসেবে রয়েছে অলফ্যাক্টরি রিজন। এই রিজনটা অলফ্যাক্টরি রিজিয়ন, যেখান থেকে অ্যাকচুয়ালি যেখানে যে অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেল রয়েছে, যে এপিথেলিয়াল সেলগুলোর সবের শেষেই একটি করে নার্ভ এন্ডিং আছে। হ্যাঁ, যত সেল আছে সেখানে কিন্তু নার্ভ এন্ডিং আছে। আমরা এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে পড়েছিলাম যে সেখানে কিন্তু ইননার্ভড হয়, আমরা বলেছিলাম পয়েন্টটা, ইননার্ভড। হ্যাঁ, তো এখান থেকেও তার ব্যতিক্রম হয়নি, এখান থেকে সমস্ত সেল থেকে নার্ভ বা নিউরন বেরিয়ে গেছে, নার্ভ বলবো না, নিউরন বেরিয়ে গেছে। সেই নিউরনগুলো আলটিমেট গ্যাদার করে তৈরি করেছে অলফ্যাক্টরি নার্ভ, আর যার ফলে আমরা বিভিন্ন ধরনের গন্ধ অনুভব করার ক্ষমতা রাখি। কারণ এই অলফ্যাক্টরি নার্ভকে মানে চলে গেছে আমাদের ব্রেনের ক্ষেত্রে যে অলফ্যাক্টরি লোব রয়েছে, সেই অলফ্যাক্টরি লোবে, এবং সেখান থেকেই আমাদের স্মেল ডিটেক্ট হয়। নাক দিয়ে কিছুই পাই না, নাক দিয়ে এটার একটা সিগন্যাল যায় মাত্র। আমরা নাক দিয়ে গন্ধ শুকি, ঠিক আছে, কিন্তু নাকে এখানে আসা পর্যন্ত কোনো মেসেজ কিন্তু নেই আমার কাছে যে এর গন্ধ কীরকম। এটা যতক্ষণ না মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে সিগন্যালটা, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই গন্ধটা অনুভব করার মতো ক্ষমতা নেই। আর একটা বিষয় হলো, অনেকের ক্ষেত্রে এই রিজিয়ান মানে অলফ্যাক্টরি রিজিয়ানের এপিথেলিয়াল সেলের যে সমস্ত নিউরন রয়েছে তাদের অ্যাক্টিভিটি সবার সমান নয়, আর সেই জন্য গন্ধ শোকার ক্ষেত্রে অনেকের অনেক রকমের ব্যাপার আছে। কেউ অল্পতেই কুকুরের মতো ঘ্রাণ অনুভব করতে পারে, অনেক দূর দূরান্তে কী ঘটে চলেছে তার গন্ধ অনুভব করতে পারে, যেমন পাড়ার অনেক কাকিমারা জেঠিমারা পায় আর কি, দূর দূরান্তে গল্প পায় গন্ধ হিসাবে। হ্যাঁ, তেমন অনেকেই রয়েছে মানে মরা পচা গলার পাশ দিয়ে গেলেও তারা নাক বন্ধ করে না, অটোমেটিক চলে যায়, এমনি নর্মালি চলে যায়, কারণ তার ক্ষেত্রে নাকে সেরকম গন্ধ লাগছে না। তো প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টা ভ্যারি করে, কারণ এখান থেকে রিসিভিং ব্যাপারগুলোকেও ভ্যারি করে, সেই জন্য ব্যাপারটা ভ্যারিয়েবল হয় আর কি। গন্ধ শোকার ব্যাপারটা সবার ক্ষেত্রে সমান নয়। তো এই রিজিয়নটা আমরা ন্যাজাল প্যাসেজের সঙ্গে পাচ্ছি, আর ন্যাজাল সেপ্টামের কথা আমরা অলরেডি উল্লেখ করে দিয়েছি। এরপর আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময় পড়েছিলাম, সেটা হলো যে এই যে রিজিয়নটা যেখানে কমন প্যাসেজ রয়েছে, যেখানে মুখের সঙ্গে নাক দুটো কমন প্যাসেজ হিসেবে রয়ে গেছে, এবং তাকে অবশ্যই বলা হয় ফ্যারিংস। এবং সেখানে আমরা উল্লেখ করে দিয়েছিলাম ন্যাজোফ্যারিংস, নাকের দিকে যে ফ্যারিংসের রিজিয়ন সেটাকে ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, মুখের দিকে যে ফ্যারিংসের রিজিয়নটাকে তাকে ওরোফ্যারিংস, আর ল্যারিঙ্গোফ্যারিংস এটার নাম হলো ল্যারিংস। ওকে, এটার নাম ফ্যারিংস, এটার নাম ল্যারিংস। তো ল্যারিঙ্গোফ্যারিংস হলো ল্যারিংসের কাছাকাছি যে ফ্যারিংসের রিজিয়ন রয়েছে তাকে বলা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। গোটাটা মিলিয়ে গলবিল বাংলাতে, ওই নাসা গলবিল, মুখ গলবিল, আর এরকম সব নাম আছে, অসুবিধা নেই কিছু। ন্যাজোফ্যারিংস নাকের কাছাকাছি গলবিল, ওরোফ্যারিংস মুখের কাছাকাছি, আর ল্যারিঙ্গোফ্যারিংস সেখানে এই যে রিজিয়নটা শ্বাসনালী যেটা শুরু হচ্ছে সেটা রিজিয়নের নাম হলো ল্যারিংস, এবং সেই ল্যারিংসের কাছাকাছি যে ফ্যারিংস রিজিয়ন রয়েছে তাকে বলা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তো এটা আমাদের ট্র্যাকের মধ্যে পড়বে, আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে কীরকম করে। সেটা হলো এইরকম, যেমন ধরো এক্সটার্নাল নস্ট্রিল, তারপরে ন্যাজাল প্যাসেজ, ন্যাজাল সেপ্টাম লাগবে না পরে, মানে আমরা যখন শ্বাস বায়ু যাতায়াতের পথ পড়বো, রেসপিরেটরি ট্র্যাকের টোটাল পথ পড়বো, যে বাইরে থেকে কিভাবে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে গেল বায়ু, কিংবা অ্যালভিওলাই থেকে কী বাইরে এলো, তার যে পথ পুরো একদম মাথার মধ্যে পুরো ছকের মতো গেঁথে থাকতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তার মানে সেখানে আমরা ন্যাজাল প্যাসেজের পর ডাইরেক্ট আমরা ফ্যারিংসকে টানবো, ফ্যারিংসের পর আমরা ল্যারিংসকে টানবো, তখন আর মাঝের এই সমস্ত বিষয়বস্তু আমাদের পড়ার মধ্যে আসবে না। এটা একবার জাস্ট যখন ট্র্যাক পড়ছি তখন তাদের ডিসকাস করে দিয়ে চলে যাচ্ছি, এর পরবর্তী অংশে কিন্তু এই সমস্ত ট্র্যাক নিয়ে কোনো রকম কোনো আলোচনা হবে না। এরপর আমরা পরবর্তী অংশে চলে যাব, এবং যেখানে আমরা ওখানে ফ্যারিংস দিয়ে শেষ করেছিলাম এবং এখানে ল্যারিংস দিয়ে শুরু হচ্ছে। দেখো, আমাদের এখন মেন পড়ার বিষয়বস্তু এই অংশটা, যেটাকে আমরা উইন্ড পাইপ বলছি। মানে আমরা যদি
সামনের দিকে থাকি তাহলে গলার প্রথমে যে টিউবটা পাবো প্রথম দিকে সেটাকে আমরা উইন্ড পাইপ বলি, এবং যাকে আমরা ল্যারিংস বলি, ওর সময় ভয়েস বক্স রয়েছে এই জায়গায়। খুব ভালো করে শোনো একটু, আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময় বলেছিলাম যে এখানে দুটো ছিদ্রপথ রয়েছে। এখানে একটা ছিদ্রপথ যেটা ডাইজেস্টিভ সিস্টেমে রয়েছে, সেক্ষেত্রে রয়েছে, সেটাকে গ্যালেট বলা হয়। আর এখানে আরেকটি ছিদ্রপথ রয়েছে যেটা উইন্ড পাইপের শুরুতে রয়েছে, এটাকে গ্লটিস বলা হয়। এবং এই গ্লটিসের ওপরে একটি টুপির মতো বা একটি ঢাকনার মতো অংশ রয়েছে, যাকে আমরা এপিগ্লটিস বলি। ওকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না, ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি আলোচনা করে রেখেছি। যাদের দরকার আছে তারা ডাইজেস্টিভ সিস্টেমের যে ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে যে ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নাও। তো দেখো, এখানে নাক থেকে যখন এসে আমাদের এই পথে আমরা পাস করাচ্ছি, তখন এই দুটো অংশ আমাদের পড়ছে সামনে। তো এখানে ল্যারিংস শুরু হলো এই জায়গা থেকেই, প্রথম থেকেই কিন্তু এখানে ল্যারিংস শুরু হয়ে গেল। এবং এই ল্যারিংস এর ক্ষেত্রে প্রথমেই অংশ আমরা গ্লটিস এবং এপিগ্লটিস এই দুটোকে পেয়ে যাচ্ছি। একটা ছিদ্রপথ দেখো কীরকম আছে, সেটা হলো যদি আমরা দেখাই তো মাঝখানে এরকম টিউবের মতো স্ট্রাকচারটা ভাববো, একটা পাতলা পর্দার মতো ঢাকনা পরে লাগানো আছে। মানে কীরকম, যদি ভাবো যে এইরকম ঢাকনাটা লাগানো আছে এরকম ওঠানামা করে, এরকম কিন্তু নয়, মানে এরকমভাবে ভাবতে পারো। মানে এটা যদি ট্র্যাক হয় তাহলে পর্দাটা এরকমভাবে আছে, তাহলে খোলা বন্ধ হওয়াটা এরকম করে হয়। এটা 2D বলে এরকম করে দেখানো হচ্ছে ঢাকনাটা এরকম খোলে না, বন্ধ হয় না, ঢাকনাটা ওইরকম নয়, এরকম মানে অ্যাকচুয়ালি এপিগ্লটিসের ছবি এরকম। তার মানে এরকম পথের ট্র্যাকটা আছে, যার ঢাকনাটা এরকম করে ভাঁজ হয়ে এসে এরকম বন্ধ হয়, আর যখন খোলে এরকম করে খোলে। তো এটা টাইম টু টাইম যেমন করে এটাকে প্রায় সবসময় খুলে রাখতে হয়, একমাত্র বন্ধ হয় যখন এখান দিয়ে খাবার পাস হচ্ছে, যখন এই পথে খাবার পাস হচ্ছে তখন একমাত্র এই ব্যাপারটা এরকম বন্ধ হয়, বাকি সমস্ত টাইম কিন্তু খোলাই থাকে। তাহলে সেই এপিগ্লটিস রিজিয়ন থেকে কিন্তু ল্যারিংস পোর্শন শুরু হয়ে গেল। এরপর এখানে কিছু কার্টিলেজ আছে, ইম্পর্টেন্ট কিছু কার্টিলেজ রয়েছে। তার মধ্যে যে কার্টিলেজ দুটোর নাম ভুললে চলবে না, সেটা হলো থাইরয়েড কার্টিলেজ এবং ক্রিকয়েড কার্টিলেজ। এই দুটো কার্টিলেজের নাম একদমই ভুললে চলবে না। এই দুটো ইম্পর্টেন্ট কার্টিলেজ এখানে রয়েছে। এবং থাইরয়েড কার্টিলেজ এখানে একটা নচ তৈরি করেছে, ভিয়ের মতো একটি নচ বা খাঁজ তৈরি করেছে, এটাও কিন্তু এখানকার ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হলো অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল কি? সেটা হলো আমাদের এই যে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে ভালো বোঝা যায় মেয়েদের থেকে, আবার যদি খুব রোগা ছেলে হয় তাহলে আরও ভালো বোঝা যায়। এই গলার যে অংশটা এরকম উপর দিকে উঠে রয়েছে, এই অংশটার নাম হলো অ্যাকচুয়ালি অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, তো এই অ্যাডামস অ্যাপেল যদি আমরা ভালো করে ভাবি আর কি রয়েছে এখানে ভয়েস বক্স মানে আমরা যেখান দিয়ে অ্যাকচুয়ালি সাউন্ডটা প্রডিউস করি, আমরা যে কথা বলছি তার সাউন্ড যেখান থেকে আসে সেটা অ্যাকচুয়ালি ভয়েস বক্স নামে পরিচিত। এবং সেখানে ভোকাল কর্ডও ব্যাপার রয়েছে। হ্যাঁ, কর্ড মানে তো অ্যাকচুয়ালি ধরো সুতোর মতো অংশ। এখানে কি বিষয় রয়েছে দেখো, এই অংশটা যদি আমরা সেকশনাল ভিউ দেখি, এটা কোথায় রয়েছে, এরকম জায়গায় রয়েছে, মানে থাইরয়েড কার্টিলেজ এইরকম জায়গাতে রয়েছে। এবার এই গ্লটিস এপিগ্লটিস যেটা, এটা তো গ্লটিস ছিদ্র, তার উপরে ঢাকনাটা লাগানো আছে এপিগ্লটিস, তাহলে এই পথটা কিন্তু কন্টিনিউ নেমে আসছে, দিয়ে এখানে ট্রাকিয়াতে এসে মিশে গেছে। তাহলে এই যে মাঝের অংশটা চলছে, এই জায়গাটা জুড়ে থাকবে ভয়েস বক্স, মানে যেটা আমরা এখান থেকে সেকশনাল ভিউ করলে এর ভেতরে পাবো। কি হয় ওখানেও আবার এই যেমন এপিগ্লটিসের ক্ষেত্রে বললাম ফোল্ডিং সিস্টেম, সেরকম ডবল ফোল্ডিং আছে। মানে একটা পর্দা প্রথমে ভিতরে যে প্যাসেজটা, সেই প্যাসেজটার গা থেকে যে লেয়ার আছে, গা থেকে যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনের একটা ফোল্ডিং প্রথমটা ওই প্যাসেজটাকে একবার ঢেকেছে, তারপরে উপরে আরেকটা ফোল্ডিং গিয়ে প্যাসেজটাকে আরেকবার ঢেকেছে, যেটা একদম ভিতরে আছে। মানে আমরা বলতে চাইছি, মানে বোঝানোটা একটু অসুবিধা, এটা যদি ট্র্যাক হয় তাহলে ট্র্যাকের গায়ে যে পর্দা রয়েছে সেই পর্দায় ফোল্ডিং হয়ে এরকম করে বন্ধ হয়, আরও উপর দিকে ওটা আরেকটা ফোল্ডিং বন্ধ হয়, মানে দুটো ডাবল ফোল্ডিং রয়েছে এখানে। তো একদম ভিতরে যে ফোল্ডিংটা রয়েছে, যেটা ইন্টারনালি রয়েছে, সেটাকে আমরা ট্রু ভোকাল কর্ড বলছি। আর যেটা তারপরের অংশের আরেকবার ঢাকা রয়েছে, সেটাকে আমরা ফলস ভোকাল কর্ড বলছি। তো ভোকাল কর্ডের কাজ হলো সেটা হলো সাউন্ড প্রডিউস করা। এই যে আমরা কথা বলছি, এই কথা বলার জন্য দায়ী যে সে আমরা জিভ, আমরা জানি। হ্যাঁ, আজে বাজে কথা বলে জিভ টেনে ছিঁড়ে দেবো না, তো জিভটা যদি টেনে বাদ দিয়ে দিই বা জিভটা যদি খুলে বাদ দিই, পৃথিবীর মনে হয় সব মানে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এই জিভের জন্যই স্বাদ, আর স্বাদের জন্যই যত রকমের রোগবালাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই রয়েছে স্বাদের জন্যই রোগবালাইয়ের সমস্যা ব্যাপার রোগ।
আবার এই জীবের জন্যই কথা, আর এই কথা যদি কেউ না বলে তাহলে হয়তো অনেক ঝামেলায় থাকবে না, মানে অনেক ঝামেলা, ন্যাশনালি না ইন্টারন্যাশনালি অনেক ঝামেলা মিটে যাবে। যাই হোক, পড়ার বিষয় নয় ওটা। সেটা জীব একটা নির্দিষ্ট রূপ দেয় মাত্র, যা বলতে চাইছি সেটার একটা কীভাবে বলবো বা কী বলছি সেটা বিষয়, কিন্তু আলটিমেট যেটা আসছে সেটা হলো সাউন্ড, আর সেই সাউন্ডটা ক্রিয়েট হয় এখান থেকে, এই ভোকাল কর্ড থেকে। ওই যে ফোল্ডিং আছে, উপরের যে ফোল্ডিং সেটা কোনো কাজ করে না, ভিতরের যে ফোল্ডিং, সেই জন্য দেখো ফলস ভোকাল কর্ড নাম আছে, ফলস ভোকাল কর্ড। ভিতরে যেটা ফোল্ডিং সেই মেমব্রেনটা অ্যাকচুয়ালি কাজের কি হয়, বক্সের যেমন আমরা দেখি না ভাইব্রেট করে, এখানেও বিষয় তাই। ভিতর থেকে একটা ফোর্স আসছে, সেই ফোর্সটা ভোকাল কর্ডটাকে ধাক্কা মারছে, আর ভোকাল কর্ডটা ভাইব্রেট করছে, কাঁপছে, আর তার বদলে একটা সাউন্ড আসছে, জাস্ট সাউন্ড আসছে, কোনো কথা আসেনি, সাউন্ড আসছে, আর সেই সাউন্ডটা জীব একটা নির্দিষ্ট রূপ দিচ্ছে, আর যে কথাগুলো আমরা বলছি। তার মানে আমরা এখানটা ধরে যদি কন্টিনিউয়াসলি এরকম করতে থাকি, দেখো আওয়াজগুলো সব চেঞ্জ হচ্ছে, কথা আমি বলছি কিন্তু বিভিন্ন সুরের কথা আসছে, মানে যা হবার, যা আওয়াজ হবার সেই আওয়াজটা কিন্তু এখানে হচ্ছে। এবার যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে, মানে বয়ঃসন্ধিকাল চলে, তখন আমরা জানি তার আগে পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের গলা প্রায় কাছাকাছি থাকে। আমরা জানি অনেক সিনেমাতেই গান গায়, শিশু শিল্পীদের গান কিন্তু মেয়েরা গায়, হ্যাঁ, মানে যারা ছোট বাচ্চাদের গানগুলো সব মেয়েরা গেয়ে দেয়, তার কারণ বাচ্চাদের সঙ্গে মেয়েদের সেই ভয়েসে তেমন কোনো পার্থক্য বোঝাই যায় না। ওকে, মানে বিষয় হলো যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে তখন টেস্টোস্টেরন হরমোন, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কিন্তু এই যে ইন্টারনাল ভোকাল কর্ড, যেটা ট্রু ভোকাল কর্ড রয়েছে, সেই ভোকাল কর্ডে যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনের থিকনেস বাড়ায়, মেমব্রেনের থিকনেস বাড়ায় মানে মোটা হয়। আর যখন সাউন্ড আসে তখন একটা ঘ্যার ঘ্যার করে বা ভ্যার ভ্যার করে যা বলবে সেরকম সাউন্ড আসে, যেটা ছেলেদের গলার সাউন্ড, একদম মিষ্টি নাই, হ্যাঁ, একটা কর্কশ টাইপের সাউন্ড আসে, হ্যাঁ। আর সেটার কারণ হলো এই ট্রু ভোকাল কর্ড যেটা রয়েছে সেই ট্রু ভোকাল কর্ডের থিকনেস মোটা হওয়া, আর যার জন্য দায়ী টেস্টোস্টেরন হরমোন। এখন অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে কণ্ঠ মহিলার মতো বা কণ্ঠটা ঠিক পুরুষের মতো এখনও হয়ে ওঠেনি, বাকি সমস্ত সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার প্রকাশ করে দিয়েছে, মানে গোপ দাড়ি থেকে আরম্ভ করে সমস্ত সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার রয়েছে, কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, হতে পারে সেটা হলো এখানকার যে মেমব্রেন ছিল সেই মেমব্রেনের যে অ্যাকচুয়ালি যে টেস্টোস্টেরনকে রিসিভ করবে তার জন্য অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বলে একটি প্রোটিন আছে, সেই প্রোটিনটা আগে থেকে এসে মানে রিসিভ করতে পারেনি, অথবা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন ওই জায়গাতে কাজ করছে না, আর সেই জন্য এই সমস্যাগুলো হতে পারে। মেয়েদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন হরমোনের কোনো ব্যাপার স্যাপার নেই, সেই জন্য মেয়েদের এখানে নতুন করে কিছু চেঞ্জ হয় না, যেমন বাচ্চাদের ক্ষেত্রে ছিল ভোকাল কর্ডের গঠন সেরকমই প্রায় থাকে, তবে মেয়েরা একটু সুরেলা হয়ে ওঠে, হ্যাঁ, মানে এটা বয়সের ভিত্তিতে হয় আর কি, এটা একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে ফেলতে পারো যে মেয়েরা মেইলি গলা তখন কথা বলতে পারে, মানে স্ট্রাকচারালি কিছু চেঞ্জ হয় না ইন্টারনালি, হ্যাঁ, থিকনেস ওই একই থাকে, কিন্তু তখন একদম বাচ্চাবেলায় যেরকম কথা বলার ধরন, তারপরে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল কাটার পর একটা মেইলি ধরন চলে আসে কথা বলার মধ্যে, আর জাস্ট এইটুকু চেঞ্জ হয়। তার মানে যা চেঞ্জ হয় ভোকাল কর্ডের ক্ষেত্রে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু সেই চেঞ্জগুলো হয়। তো এই মোটামুটি আমাদের ল্যারিংস নিয়ে কথা বলছি, সেটা নিয়ে আমাদের কাটলেজগুলোর মধ্যে থাইরয়েড কাটলেজ, ক্রিকয়েড কাটলেজ সম্পর্কে আমাদের একটু জাস্ট নলেজ থাকতে হবে। এরপরে যে অংশটা আমরা পেয়ে যাচ্ছি যাকে আমরা ট্রাকিয়া বলছি, যেটা কখনো চুপসে যায় না, আমরা জানি ট্রাকিয়া কখনো চুপসে যায় না। ট্রাকিয়ার পর আমরা রেসপিরেটরি প্যাসেজ দেখি, তো ট্রাকিয়া পর্যন্ত আমার আগের বোর্ড ওয়ার্কই ছিল। তো ট্রাকিয়া প্রথমে দুটো ভাগে ভাগ হয়েছে। প্রথমে বোর্ডের তো সবাই জানো যে অ্যাকচুয়ালি ডান দিক যেটা দেখছি সেটা বাঁ দিক, আর বাঁ দিকটা ডান দিক, এটা আমরা সকলেই জানি। তার মানে এই দিকটা আমরা অবশ্যই রাইট সাইডের কথা ভাবছি, এই দিকটা লেফট সাইডের কথা ভাবছি, স্পেসিফিক ব্যাপার সেবার আছে, সেই জন্য রাইট সাইড লেফট সাইড আগে বুঝে নিতে হবে। তো প্রথমে ট্রাকিয়া পর্যন্ত আমরা ছিলাম, এরপর ট্রাকিয়া এসে, মানে এগুলো আরও রিং করা যেতে পারে, ট্রাকিয়া এসে প্রথম দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ওকে, যেহেতু আমাদের দুটো লাংস রয়েছে, মানে দুটো লাং রয়েছে, তো সেই জন্য আমাদের অবশ্যই সেইভাবেই প্যাসেজটা ভাগ হয়ে যায়। এবার প্রথমেই যেটা তৈরি হলো দুটো প্রাইমারি ব্রঙ্কাই, মানে এটা একটা অ্যাকচুয়ালি ব্রঙ্কাই এবং এটা একটি ব্রঙ্কাই। একটু খেয়াল করে দেখো, এই অংশটা যতটা আমরা লেন্থ করেছি তার থেকে এই অংশটা লেন্থ আমরা বেশি করেছি। তার কারণ আমাদের ডান দিকটা যদি এরকম করে ভাবি, আমাদের হার্ট আছে অ্যাকচুয়ালি বাঁ দিকে এসে থাকার জন্য আমাদের যে লাংস, বাঁ দিকের লাংস সেটা ছোট আছে, কারণ হার্টের জন্য লাংসকে কিছুটা প্যাসেজ ছেড়ে দিতে হয়েছে, সেই জন্য বাঁ দিকের লাংসটা একটু ছোট আছে, ডান দিকের লাংসটা একটু বড় আছে। খুব স্বাভাবিকভাবেই যে ছোট আছে সে একটু দূরে আছে, যে বড় আছে সে কাছে আছে।
তাই না? আমরা যদি দেখো এরমভাবে ছবি দেখলে তুমি অতটা বুঝতে পারবে না, কিন্তু যদি অ্যাকচুয়ালি আমরা ফিগার আউট করি তাহলে বুঝতে পারবো যে বাঁ দিকেরটা যেহেতু হার্টের জন্য স্পেস ছাড়তে হয়েছে সেই জন্য বাঁ দিকেরটা তুলনামূলক একটু কিন্তু লাংসটা ছোট আছে, আর ছোট বলে একটু প্রথমে যে ট্রাকিয়ার রিজিয়ন থেকে একটু দূরে আছে, আর দূরে থাকার জন্য এই লেন্থটাকে একটু বেশি দিতে হয়েছে, কিন্তু তুলনামূলক এখানে এই লেন্থটা কম সেকেন্ড টাইম বিভক্ত হওয়ার ক্ষেত্রে বা সেকেন্ড টাইম ডিভাইড হওয়ার ক্ষেত্রে। সেটা প্রথমেই মাথায় রাখতে হচ্ছে, সেটা হলো লাংসের আকার আকৃতি বা শেপের যেহেতু আলাদা আলাদা ব্যাপার আছে। এরপর একটা ব্যাপার খেয়াল করো, এখানে যখন আমরা প্রাইমারি বঙ্কাই তো এটা বললাম, এরপর সেকেন্ডারি বঙ্কাই যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি এরা যখন ভাগ হচ্ছে, যদি আমরা ডান দিকেরটা বলি তাহলে 1টা 2টো 3টে ভাগে ভাগ হয়েছে, বিষয় একটাই আবার, সেটা হলো বড়। ডান দিকের ফুসফুস যেহেতু বড়, বাঁ দিকের ফুসফুস যেহেতু ছোট, সেই জন্য ডান দিকেরটা 3 ভাগে ভাগ হলো আর বাঁ দিকেরটা 2 ভাগে ভাগ হলো। কেন? তার কারণ লোভ আছে। আমরা এটা করার পর আমরা ফুসফুসটা ডাইরেক্ট রাফলি এঁকে দেবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো, এখন আমরা আঁকতে পারি, কোনো অসুবিধা নেই। এরকম ব্যাপার হবে আলটিমেট, সেটা হলো এই ব্রঙ্কাস পর্যন্ত এসে ঢুকে যাচ্ছে, এখানে একটা প্যাসেজ ছাড়তে হয়েছে, তারপরে এই অংশটা আমরা এরকম করে কাভার করে দেবো। ওকে, মানে বিষয় হলো এই জায়গাতে কার্ডিয়াক নচ রয়েছে, হার্ট রয়েছে এদিক ঘেসে, তেমনি এই দিকটাও আমরা আঁকবো একটু বড় করে। মানে ওভারঅল বিষয় হলো যে এখানে ব্রঙ্কাসের পর থেকে প্রথম 2 ভাগে ভাগ হওয়ার পর থেকে যত ভাগ চলছে সব কিন্তু উইদিন দ্য লাংস। এটা মাথার মধ্যে প্রথমে ঢুকিয়ে দেবে যে এর পরের ভাগগুলো কিন্তু সব লাংসের মধ্যে চলছে। আমরা লাংসকে বাদ দিয়ে ছবিগুলো দেখে নেব, দিয়ে এটা বুঝে নিতে হবে যে ওর মধ্যে লাংস কিন্তু লাংসের মধ্যে বাকি ভাগাভাগির ঘটনাগুলো ঘটছে। ওকে, তাহলে এখানে যেহেতু বড় আছে সেই জন্য 3 ভাগে ভাগ, এখানে যেহেতু ছোট আছে 2 ভাগে ভাগ। বিষয়টাও তাই, এটা 2টো লোবে ভাগ হয়েছে, সুপিরিয়র আর ইনফেরিয়র লোব। উপরেরটা অবশ্যই সুপিরিয়র লোব, নিচেরটা ইনফেরিয়র লোব। আর এখানে 3 ভাগে ভাগ হয়েছে, উপরে সুপিরিয়র লোব, আমরা এখানে জায়গা নাই বলে আর করতে পারছি না, সুপিরিয়র লোব, মাঝে অবলিক লোব আছে, আর তার নিচে আছে ইনফেরিয়র লোব। ডান দিকের ফুসফুস বড়, তাই জন্য ডান দিকের ফুসফুসের 3টে লোব আছে, মানে 3টে খাঁজযুক্ত আর কি, 3 ভাগে বিভক্ত আছে, আর সেই জন্য 3টে প্যাসেজ, সেই জন্য 1টা 2টো 3টে 3 ভাগে ভাগ হতে হয়েছে। আর এই যেহেতু 2 ভাগে, সুপিরিয়র আর ইনফেরিয়র, সেই জন্য এই 2 ভাগে ভাগ হয়েছে। এমনি সিম্পল ব্যাপার, বোঝা গেল? তাহলে এখানে যেমন 1 নম্বর আর 2 নম্বর সুপিরিয়র ইনফেরিয়র করে দিলাম, এখানে এরকমভাবেই 1 নম্বর টানবো আর এরকম করে একটা অবলিক ছাড়বো এদিকটা নয় কিন্তু, এরকম করে একটা অবলিক ছাড়বো 2 নম্বর, আর ইনফেরিয়র ছাড়বো এরকম 3 নম্বর, এটা মুছলাম, এদিকের নয় এদিকের। এরপর টার্সিয়ারি ব্রঙ্কাই, মানে এরা যখন আবার ভাগ হচ্ছে, মানে এটা তো আমরা গ্রিন কালারে তো টিক দিয়ে দিয়েছি, তার মানে এই অংশগুলো অ্যাকচুয়ালি টার্সিয়ারি ব্রঙ্কায়ে ভাগ হলো, মানে আরেকবার বিভক্ত হলো। এরপর রেসপিরেটরি ব্রঙ্কিওল আর ব্রঙ্কায়ে নাই, ব্রঙ্কিওল হয়েছে না, লিফলেট সিগারেট যেমন হয় তেমন ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল এসছে, মানে আরও ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে গেছে। বিষয় হলো দেখো, খুব ভালো করে মনে রাখবে, আমরা প্রথমে একবার দেখেছি ভাগ হলো, তারপর 2 বার 3 বার, আপ টু 23rd লেভেল অবধি ভাগ হয়। এই যে 2 করে ভাগ হতে যাচ্ছে, এটা 23 বার বিভক্ত হয়। গোটা লাংসের মধ্যে ঘটনাটি আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, সেটা চারদিকে যাচ্ছে, কিন্তু আমরা আঁকা যেভাবেই আঁকি না কেন, বিষয় হবে সেটা যে পুরো লাংস জুড়ে গোটা ঘটনাটা ছড়াবে আর কি, মানে সেইভাবে আমরা আঁকতে আঁকতে যাবো, 23 লেভেল পর্যন্ত এসে আমরা এই লেভেল পর্যন্ত পৌঁছাবো, কিনারায় পৌঁছাবো, গোটা কিনারায় পৌঁছে যাবো, 23 লেভেল অবধি ভাগ হচ্ছে। এই যে গোটা ঘটনা যদি এটা আঁকি আমরা, এরকম আসবে আর কি, একে ট্রাকিয়ারি ট্রি বলা হয়, ট্রাকিয়ারি ট্রি, ঠিক আছে? এই যে গাছের মতো একটা ব্যাপার আছে, আমি যদি উল্টে দিই আর কি, তাহলে পুরো গাছের মতো দেখতে লাগবে, সেটাকে ট্রাকিয়ারি ট্রি বলা হয়। তাহলে আমরা জেনে রাখলাম 23 লেভেল অবধি ভাগ হয়, আর জেনে রাখলাম এটাকে ট্রাকিয়ারি ট্রি বলা হয়। প্রথমে অবশ্যই ব্রঙ্কাস, তারপর থেকে ব্রঙ্কিওল, আর তারপরে ভাগ হতে হতে গিয়ে রেসপিরেটরি ব্রঙ্কিওলে ভাগ হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটা হলো যে এখান থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল অবধি, মানে ভাবতে পারো এই শেষ 23 লেভেল অবধি, যেখানে যেখানে ভাগ হয়ে গেছে, এই পর্যন্ত কোনো রকমের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সেই জন্য একে বলা হয় ডেড স্পেস, নিষ্ক্রিয় বায়ুস্থান। আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে 11-এর জন্য, সেখানে ডেড স্পেস বলা হয়, ফিজিওলজিক্যাল ডেড স্পেস আর অ্যানাটমিক্যাল ডেড স্পেস, দুটো ডেড স্পেস পড়বো। তো এটা একটা ডেড স্পেস, মানে হলো এই জায়গায় এই পথে কোনো রকমের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, মানে পাশে আছে আমি কার্বন ডাইঅক্সাইডকে বার করে দিই আর অক্সিজেনকে ঢুকিয়ে নিই, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার এখানে হয় না। ওকে, হয় না, সেই জন্য একে ডেড স্পেস বলা হয়। তাহলে হয় কোথা থেকে? হয় এই জায়গা থেকে, এরপর থেকে, যেখানে অ্যালভিওলার ডাক্ট
অ্যাট্রিয়াম, তুমি যদি এটা ভুলেও যাও অসুবিধা না, অ্যালভিওলার স্যাক বা বায়ুথলি, আর সেখানে অ্যালভিওলাই। মানে আমরা যদি এটা 23 লেভেলে চলে যাই, এটা ধরো সাপোজ 23 লেভেলে চলে এসেছি, হ্যাঁ, তো এখানে ডিভাইড করে দিই, এটা 23 লেভেলের ভাগ, তো 23 লেভেলে দেখা যাচ্ছে এই ঘটনা ঘটেছে। মানে মানে এই যে প্রথমেই যে একদম শেষ যেখানে অ্যালভিওলার স্যাকে ঢুকছে সেটা হলো অ্যালভিওলার ডাক্ট, মানে যেটা অ্যালভিওলার শুরু করেছে। এরপর একগুচ্ছ আছে, কিন্তু একটা নয়, একগুচ্ছ একসঙ্গে রয়েছে পরপর, এবং তাদের বাইরের দিকে পুরোপুরি রয়েছে ব্লাডের ক্যাপিলারিজ বা রক্তবাহের পুরো মানে জাল আর কি, নেটওয়ার্ক, কারণ এক্সচেঞ্জ হবে অ্যালভিওলাই থেকে। মানে হলো বিষয় এটা যে আমরা যদি দেখি এরকম করে, ধরো এরকম করলাম, একটা করলাম, আবার এখান থেকে টেনে নিয়ে আরেকটা এরকম করতে পারি। তো এটা হলো অ্যালভিওলাই, মানে আলটিমেট এই পর্যন্ত এসে পৌঁছেছে গ্যাস। আমরা তো বেছে বেছে অক্সিজেন নিতে পারি না, তাহলে কত ভালো হতো, পলিউশন যা করবি করগা কিছু এসেই যেত না, কারণ আমি বেছে বেছে শুধু অক্সিজেন নিই, এমন তো করি না, আমরা গ্যাস নিই। মানে বাইরে যা আছে আমাদের যে মানে যখন ইনহেল করছি তখন টোটাল গ্যাস নিচ্ছি, তো যা আছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কার্বন ডাইঅক্সাইড নেবো, যদি যা থাকবে মনোঅক্সাইড থাকলে কার্বন মনোঅক্সাইড বেশি নেবো, যা থাকবে তাই নেবো। কিন্তু পলিউশন আমাদের ক্ষেত্রে বিশাল বড় ফ্যাক্টর। আর যখন এখান পর্যন্ত এসে পৌঁছায় আমরা ধরে নিই অক্সিজেনের সঙ্গেই যেহেতু ঘটনা ঘটবে আর কি, আমরা ধরে নিই এখানে অক্সিজেন আছে, আর এর পাশ দিয়ে চলে যাচ্ছে নেটওয়ার্ক, মানে আমি রক্তবাহ এখানে রেখে দিলাম। তারপরে আলটিমেট যে এক্সচেঞ্জ চলবে, অক্সিজেন এখানে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড এখানে দেবে, অক্সিজেন, এক্সচেঞ্জ কমপ্লিট, যা এক্সচেঞ্জ হবে এখানে। হ্যাঁ, এবার এখান থেকেও এক্সচেঞ্জগুলো হয়, সেটাই বলা হচ্ছে যে অ্যালভিওলারের জায়গা থেকেই এক্সচেঞ্জগুলো হতে শুরু করে। ওকে, তো এক্সচেঞ্জ করছে, তার মানে যদি আমরা সোজা পথটা ধরি, যে এয়ার ঢুকছে কী করে, তো সেটা হবে ট্রাকিয়ার আগে থেকে শুরু করতে হবে, মানে ন্যাজাল ওই নস্ট্রিল থেকে শুরু করতে হবে একদম ন্যাজাল, তারপরে ন্যাজাল প্যাসেজ আসবে, তারপরে ওখানে আমরা ল্যারিংস পড়েছিলাম, তাই না, ফ্যারিংস পড়েছিলাম, ল্যারিংস পড়েছিলাম, তারপর ফ্যারিংস পড়েছিলাম, তারপর এখানে ট্রাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কাই, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, আলটিমেট এই পর্যন্ত এসে, মানে এই পথে এসে অক্সিজেন ঢুকছে। আর যদি বেরিয়ে যাওয়ার গল্প বলি, ঠিক তার উল্টো পথ, আমরা সব উল্টো দিকে আরও মেরে দেবো, তাহলে এখানে অ্যালভিওলাই থেকে একবারে যদি অ্যালভিওলার ডাক্ট, সেখানে রেসপিরেটরি ব্রঙ্কিওল, যদি এত মনে না রাখতে পারো তাহলে ব্রঙ্কিওল, তারপরে ব্রঙ্কাই, তারপরে টাকিয়া, তারপরে ওখানে আবারও ল্যারিংস, তারপরে ফ্যারিংস, তারপরে ওখানে নাজাল প্যাসেজ, আর তারপরে এক্সটার্নাল নস। বোঝা গেল? তাহলে উল্টো পথটা সোজা পথটা আমাকে জানতে হবে, কারণ আমাদের যখন মেকানিজম অফ ব্রিদিং যখন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, খুব আসে কোশ্চেন, তো ব্রিদিংয়ের মেকানিজম যখন বলবে তখন আলটিমেটলি কীভাবে এটাকে ওঠানামা করলো, হাফপটের মতো কাজ করলো, কীভাবে তো হলোই, কিন্তু তোমাকে তো আলটিমেট বলতে হবে যে কোন পথ ধরে এলো আর কোন পথ ধরে বেরিয়ে গেল। তাহলে সেই পথটাকে তোমাকে গুলিয়ে ফেললে হবে না, কেউ যেন এরপর ওকে, ওর পর ওকে, তারপর তাকে, যাকে ইচ্ছা করে দিলে, আর সেটা তো প্যাসেজ হচ্ছে না। তাহলে এক্স্যাক্টলি তোমাকে প্যাসেজটা মাথায় রাখতে হবে প্রথমেই, নাহলে কিন্তু সেই ব্রড কোশ্চেন তুমি লিখতে পারবে না, সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন তো তুমি পারছোই না। ওকে, তো এটা মোটামুটি আমাদের বিষয়বস্তু। এবার যেহেতু আমরা রেসপিরেটরি সিস্টেম পড়ছি, সেই জন্য আমরা রেসপিরেটরি ট্র্যাক্টটা পড়লাম, আর তার সঙ্গে আমাদের দেখতে হবে রেসপিরেটরি অর্গ্যান। তার কিছু কিছু জিনিস আমরা বলে দিয়েছি, যেমন লাংস হলো আমাদের রেসপিরেটরি অর্গ্যান, দুটো লাংস রয়েছে, বাঁ দিকের লাংস তুলনামূলক ছোটো, ডান দিকের লাংস তুলনামূলক বড়, আমরা বলে রেখেছি। আর বাইরের দিকের একটা আবরণ রয়েছে, লাংসের বাইরের দিকের আবরণটা ছোটোবেলা থেকে শুনে এসেছি না, প্লুরা বলা হয়। প্রত্যেকটা এই যে আমাদের যত অর্গান আছে না, প্রত্যেকটা অর্গানের সব দুটো করে লেয়ার, প্রত্যেকটা, বলার কিছু নেই। হার্টের দেখবো দুটো, সবারই, আমরা যদি কিডনি দেখবো দুটো, সবার দুটো করে লেয়ার আছে। তো বাইরের লেয়ারটা প্যারাইটাল লেয়ার, ভিতরের লেয়ারটা ভিসেরাল লেয়ার, সবারই একই গল্প, বাইরেরটা প্যারাইটাল, ভিতরটা ভিসেরাল, এর মাঝখানে আছে ফ্লুইড, সবারই আছে। হ্যাঁ, ওখানে যদি কার্ডিয়াম, আমরা যদি হার্ট দেখি তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড দেখবো, আর এখানে এদের মধ্যে রয়েছে প্লুরাল ফ্লুইড, একই ব্যাপার। হ্যাঁ, যেহেতু এই দুটো আবরণকে একসঙ্গে বলা হচ্ছে প্লুরা, ফুসফুসের বাইরের দিকের আবরণকে প্লুরা বলা হয়। তো এখানে এই যে ফ্লুইডটা রয়েছে, এই ফ্লুইডের কাজও সব জায়গায় একই, সেটা হলো এই ইন্টারনাল প্রেশারকে মোটামুটি একটু মেনটেন করা। হ্যাঁ, মানে এদের যদি মানে কোনো রকম কোনো প্রেশার থাকে আর কি, কম বেশি একটু সরে নড়ে গিয়ে একটু কিছু নিউট্রিয়েন্ট মানে কিছু সেলগুলোকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা, এই ধরনের কিছু কাজ রয়েছে যারা কিন্তু সবসময় সব অর্গানের ক্ষেত্রেই করছে। ওকে, তো এই অংশগুলো পড়তে হচ্ছে। আর এই অংশে আমরা পরবর্তী যখন হার্ট দেখব তখন আমরা দেখব যে এই অংশে রয়েছে হার্ট, মানে আমরা যখন হার্ট আঁকবো আর কি, তখন এই অংশে জুড়ে আমরা হার্টকে অ্যাকচুয়ালি আঁকবো। আর এটা হলো সেই নচ, কার্ডিয়াক নচ, যার জন্য ফুসফুসকে কিছুটা জায়গায় ছেড়ে দিতে হয়েছে।
তো এই মোটামুটি আমাদের রেসপিরেটরি সিস্টেম মানুষের ক্ষেত্রে রয়েছে, যেহেতু আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পড়ছি, তো মানুষের ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ফুসফুস এই দুটো নিয়ে আমাদের রেসপিরেটরি সিস্টেম হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত সিস্টেম আমরা ভালো করে বুঝছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রসিডিওর বুঝতে পারবো না। যেমন আমাদের ব্রিদিং ক্যাপাসিটি মানে ব্রিদিং কন্ট্রোল বা ব্রিদিং মেথড কীভাবে হয়, আমরা শ্বাস প্রশ্বাস কীভাবে নিই সেই ব্যাপারগুলো বুঝতে পারবো না। সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে রয়েছে, সেটা হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। বিভিন্ন গ্যাসিয়াস এক্সচেঞ্জ থেকে কোশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং রেসপিরেটরি সিস্টেম বরাবরই খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে পরীক্ষার জন্য, 11-এর জন্য হোক বা বাকি কম্পিটিটিভ এক্সামের জন্য হোক। তো তোমরা ভালো করে এগুলো পড়ো। এগুলো পড়ার পর আমরা নেক্সট পার্টে যাব, যেখানে মেকানিজম অফ ব্রিদিং নিয়ে আলোচনা করব এবং তারপরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটা অন করো। যারা চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইছো তাহলে মেম্বারশিপ নিতে পারো। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যারা ভিডিও খুঁজে পাচ্ছ না তারা প্লেলিস্ট ফলো করো। এই বিষয়বস্তু সবসময় একই কথা বলা আছে। যদি কোনো অসুবিধা হয় সব কিছুই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার রিপ্লাই দেবো এবং যথাযথভাবে আমরা হেল্প করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো।